আচ্ছা, একটা সিনেমা কিভাবে একই সাথে মানে ছোটদের জন্য একটা দারুণ রূপকথা আর বড়দের জন্য একটা ভয়ঙ্কর রাজনৈতিক স্যাটায়ার হতে পারে? এই প্রশ্নটা এলেই আমার মাথায় সবসময় একটাই ছবির নাম ঘোরে, সত্যজিৎ রায়ের হেরক রাজার দেশে। ভাবুন, ১৯৮০ সালের ছবি, কিন্তু আজও যখন দেখি মনে হয় এই তো সেদিনের বানানো। আমাদের আজকের আলোচনাটা একটা অসাধারণ ফিল্ম রিভিউকে কেন্দ্র করে। আমরা দেখব কেন এই ছবিটা সময়ের গণ্ডি পেরিয়েও এতটা জীবন্ত। আমাদের উদ্দেশ্যটা কিন্তু শুধু গল্প বলা নয়, বরং এর ভেতরে যে আসল অর্থগুলো লুকিয়ে আছে সেগুলো খুঁজে বের করা। একদম ঠিক। আর এই পর্যালোচনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো, এটা ছবিটাকে শুধু একটা গল্প হিসেবে দেখছে না, বরং ক্ষমতা, শিক্ষা আর প্রতিবাদের একটা জীবন্ত দলিল হিসেবে তুলে ধরছে। ছবির সংলাপ থেকে শুরু করে গান বা ধরুন ক্যামেরার কাজ, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে, আর সেগুলো নিয়েই আমরা আজ কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। পর্যালোচনায় যেমন বলা হয়েছে, গল্পের দুটো স্তর খুব স্পষ্ট। প্রথমটা তো একটা রূপকথার জগৎ। গুপি গাইন আর বাঘা বাইন শুন্ডি রাজ্যের রাজজামাই হয়ে বেশ আয়েসেই ছিল। হঠাৎ তাদের কাছে হীরক রাজ্যে যাওয়ার একটা আমন্ত্রণ এলো, আর সেখানে গিয়ে তারা যা দেখল তা তো চোখ ধাঁধানো ব্যাপার। হীরের খনি, ঝলমলে রাজদরবার, চারদিকে শুধু প্রাচুর্য আর প্রাচুর্য। হ্যাঁ, ওপরের স্তরটা ঠিক তাই, একটা দারুণ জাঁকজমক। কিন্তু পর্যালোচনার লেখক যেমন ইঙ্গিত দিয়েছেন, ওই ঝলমলে আবরণের নিচেই তো আসল সত্যিটা লুকিয়ে। একটু গভীরে গেলেই দেখা যায় কৃষকদের ফসল জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, খনি শ্রমিকদের উপর চলছে অকথ্য অত্যাচার, আর সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা হীরক রাজা করেছেন সেটা হলো রাজ্যের সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তার পরিষ্কার হুকুম, লেখাপড়া চলবে না। এটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। বাইরে থেকে দেখলে মনে হবে একটা জাদুর দেশ, কিন্তু ভেতরে আসলে একটা দমবন্ধ করা কারাগার। পরিচালক এই যে একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করলেন, এখানেই তো ছবিটার আসল মজা, তাই না? একেবারে। এই কন্ট্রাস্টার পরিচালকের সেরা অস্ত্র। উনি রূপকথার মোড়কটা ব্যবহার করেছেন একটা স্বৈরাচারী শাসনের মডেল তুলে ধরতে। হীরক রাজ্য তো আসলে কোনো নির্দিষ্ট দেশ বা সময়ের গল্প নয়, এটা যে কোনো দমনমূলক শাসনের প্রতীক, যেখানে বাইরে থেকে উন্নয়নের দারুণ প্রচার চালানো হয়, কিন্তু ভেতরে মানুষের কথা বলার বা প্রশ্ন করার কোনো অধিকার থাকে না। সবটাই শাসকের ইচ্ছায় চলে। আর এই ইচ্ছার প্রতিফলন সবচেয়ে বেশি দেখা যায় ছবির সংলাপে। জানেন, ছোটবেলায় যখন ছবিটা দেখতাম, আমার ওই ছন্দে কথা বলাটা খুব মজার লাগতো। কিন্তু এখন যতবার দেখি ততবার ওই ছন্দটা কেমন যেন গায়ে কাঁটা দেয়। মন্ত্রী, শান্ত্রী, বিজ্ঞানী, সভাসদ সবাই ছন্দে কথা বলছে। হ্যাঁ, ওই ছন্দটাই তো পরাধীনতার সবচেয়ে বড় প্রতীক। পর্যালোচনায় খুব সুন্দরভাবে বলা হয়েছে, এটা আসলে চিন্তার পরাধীনতা। সবাই যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো, শুধু রাজার মনোরঞ্জনের জন্য কথা বলছে। তাদের নিজস্ব কোনো ভাষা নেই, কোনো ভাবনা নেই। রাজা যা শুনতে চান সেটাই ছন্দের আকারে তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। ঠিক তার কি ঠিক উল্টো দিকে কিন্তু গুপি বাঘা আর গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষক উদয়ন পণ্ডিত, তারা কিন্তু একদম স্বাভাবিক ভাষায় কথা বলে। তাদের কথায় কোনো আরোপিত ছন্দ নেই। তার মানে কি এটাই যে তাদের চিন্তাগুলো স্বাধীন? ঠিক ধরেছেন। আর শুধু তাই নয়, খেয়াল করে দেখুন, একমাত্র উদয়ন পণ্ডিতই রাজার সামনে দাঁড়িয়েও ছন্দে কথা বলেন না। এই একটা ছোট বিষয় দিয়েই সত্যজিৎ রায় দেখিয়ে দেন যে জ্ঞান আর শিক্ষা মানুষকে আরোপিত নিয়মের ঊর্ধ্বে ওঠার সাহস যোগায়। উদয়ন পণ্ডিতের স্বাভাবিক ভাষাটাই তো রাজার ছন্দের শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। আর কি অসাধারণ সব সংলাপ! যেমন ধরুন, খাজনা আদায়ের প্রসঙ্গে রাজার সে ঠান্ডা গলার নির্দেশ, বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। হ্যাঁ, এই এক লাইনেই তো পুরো শাসন ব্যবস্থার চরিত্রটা পরিষ্কার। কোনো আবেগ নেই, যুক্তি নেই, শুধু কঠোর ফরমান। বা ধরুন রাজার সেই বিখ্যাত উক্তিটা, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। আমার তো মনে হয় পৃথিবীর কোনো স্বৈরা শাসক এর চেয়ে স্পষ্টভাবে নিজের দর্শনকে তুলে ধরতে পারেনি। এই একটা সংলাপেই লুকিয়ে আছে জ্ঞান আর শিক্ষার প্রতি শাসকের সেই চিরন্তন ভয়। কারণ শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর প্রশ্ন করা মানেই তো ক্ষমতার ভিত্তি নাড়িয়ে দেওয়া।
হীরক রাজা ঠিক এই জিনিসটাকেই সবচেয়ে বেশি ভয় পেতেন। ঠিক তাই। আর এই অসাধারণ সংলাপগুলো প্রাণ পেয়েছে চরিত্রগুলোর মাধ্যমে। বিশেষ করে হীরক রাজার কথাই যদি ধরি, উৎপল দত্তের অভিনয় নিয়ে নতুন করে কি আর বলার আছে। পর্যালোচনায় বলা হয়েছে তিনি কঠোরতা আর হাস্যরসকে এমনভাবে মিশিয়েছেন, আমার তো ওনাকে দেখে মাঝে মাঝে ভয়ঙ্কর কমেডিয়ান মনে হয়। এই দ্বৈততাই তো চরিত্রটাকে আরও জটিল করে তুলেছে। তিনি একদিকে নির্মম অত্যাচারী, আবার অন্যদিকে তার চালচলন, কথা বলার ভঙ্গিটা কিছুটা হাস্যকর। এটাকে বলে ব্যানালিটি অফ ইভিল, মানে ভয়ঙ্কর খারাপ কাজগুলো অনেক সময় খুব সাধারণ বা হাস্যকর দেখতে মানুষেরাই করে। উৎপল দত্ত সেই দিকটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আর তার বিপরীতে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উদয়ন পণ্ডিতের চরিত্রে। তিনি হলেন জ্ঞান, বিবেক আর প্রতিবাদের মশাল। যখন গোটা রাজ্য ভয়ে চুপ, তখন একা এ শিক্ষকই রাজার মুখের উপর কথা বলার সাহস দেখান। তিনি তো শুধু প্রতিবাদী নন, তিনি একটা বিকল্প ব্যবস্থাও তৈরি করতে চেয়েছিলেন। পাঠশালা বন্ধ হয়ে যাওয়ার পর লুকিয়ে ছেলেমেয়েদের পড়ানো শুরু করেন। তিনি আসলে দেখাতে চেয়েছেন শাসন যতই দমন করুক না কেন, জ্ঞানের আলো নেভানো যায় না। একদম। আর এই জ্ঞানের আলোয় ঘি ঢালতে আসে গুপি আর বাঘা। তপেন চ্যাটার্জি আর রবি ঘোষের জড়িটা তো কিংবদন্তি তুল্য। তাদের কাছে ভূতের রাজার দেওয়া জাদুকরি ক্ষমতা আছে, কিন্তু তারা সেটা দিয়ে নিজেরা রাজা হতে চায় না, তাই না? তারা সেই ক্ষমতাটা ব্যবহার করে সাধারণ মানুষের প্রতিবাদের অনুঘটক হিসেবে। তারা নিজেরা বিপ্লব করে না, কিন্তু বিপ্লবের পরিবেশটা তৈরি করে দেয়। এবার যদি ছবির কারিগরি দিকে একটু নজর দিই, যেমন ধরুন গানগুলো তো শুধু গল্পে একটা বিরতি আনার জন্য নয়, তাই না? পর্যালোচনায় যেমন বলা হয়েছে, গানগুলো গল্পেরই একটা অবিচ্ছেদ্য অংশ। অবশ্যই, ছবির গানগুলো নিয়ে তো আলাদা করে আলোচনা করা উচিত। একদিকে গুপি বাঘার গানগুলো দেখুন, আহা কি আনন্দ আকাশে বাতাসে, বা মোরা দুজনা রাজার জামাই। এগুলোর মধ্যে একটা মুক্তির স্বাদ আছে, একটা সরল গ্রাম্য মেজাজ আছে। অনুপ ঘোষাল আর অমর পালের কণ্ঠ সেই সরলতা আর আনন্দকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। কিন্তু হীরক রাজ্যের গানগুলো তো একদম অন্যরকম, যেমন পায়ে পড়ি বাঘমামা। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। পায়ে পড়ি বাঘমামা গানটা আপাতদৃষ্টিতে একটা ছোটদের গান মনে হতে পারে, কিন্তু এটা আসলে রাষ্ট্রীয় প্রোপাগান্ডার একটা নিখুঁত উদাহরণ। গানের মাধ্যমে ছোটদের শেখানো হচ্ছে লেখাপড়া করে যে অনাহারে মরে সেই। ভাবুন একবার, একটা ক্যাচি টিউন ব্যবহার করে শিশুদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে জ্ঞানার্জন করলে বিপদ। এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক অত্যাচার। এখানেই সত্যজিৎ রায়ের মুনশিয়ানা। তিনি দেখিয়েছেন ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা। বাহ, এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। কারিগরি দিকের কথা বলতে গিয়ে আমার ক্যামেরার কাজের কথা মনে পড়ছে। পর্যালোচনায় বলা হয়েছে ক্যামেরার কাজ খুব সহজ কিন্তু খুব কার্যকর। ওই মগজ ধোলাই যন্ত্রের দৃশ্যটা আমার কাছে খুব অস্বস্তিকর লেগেছিল। ক্যামেরার কাজটা কিভাবে ওই অনুভূতিটা তৈরি করতে সাহায্য করেছে বলে আপনার মনে হয়? খুব ভালো একটা প্রশ্ন। পরিচালক এখানে ক্যামেরার মাধ্যমে দুটো ভিন্ন জগৎ তৈরি করেছেন। একদিকে রাজার দরবারের দৃশ্যগুলো দেখুন, খুব উজ্জ্বল আলো, জমকালো সেট, আর ক্যামেরা প্রায় নিচু থেকে ওপরের দিকে তাক করা বা লো অ্যাঙ্গেল শট, যা রাজাকে আরও বিশাল ও ক্ষমতাবান দেখায়। আর অন্যদিকে খনি শ্রমিকদের দৃশ্যগুলো, আলো কম, রঙগুলো প্রায় ফ্যাকাশে, আর ক্যামেরা ওপর থেকে নিচের দিকে তাক করে, মানে হাই অ্যাঙ্গেল শট, যা তাদের অসহায়ত্ব আর নিপীড়িত অবস্থাকে আরও প্রকট করে তোলে। আর ওই মগজ ধুলাইয়ের দৃশ্যটা, ওটার কথা বলুন। ওই দৃশ্যটা তো সিনেমাটোগ্রাফির একটা মাস্টার ক্লাস। পর্যালোচনায় এই দৃশ্যটার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে একটা ঘোর লাগানো, অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে। যন্ত্রটা যখন ঘোরে, ক্যামেরাও তার সাথে এমনভাবে ঘোরে যেন দর্শকের নিজের মাথা ঘুরে যাচ্ছে। সাউন্ড ডিজাইনের সাথে মিলে ওই দৃশ্যটা দর্শকের মনে একটা ভয় আর অসহায়ত্ব তৈরি করে। পরিচালক এখানে দর্শককে শুধু ঘটনাটা দেখাচ্ছেন না, চরিত্রদের মানসিক অবস্থাটা অনুভব করাচ্ছেন। এবার তাহলে ছবির মূল বার্তা আর প্রতীকগুলোর দিকে ফেরা যাক। মগজ ধোলাই যন্ত্রটা তো নিঃসন্দেহে ছবির সবচেয়ে শক্তিশালী রূপক। অবশ্যই। আর লক্ষ্য করার মতো বিষয় হল, এই যন্ত্রটা কিন্তু কাউকে শারীরিকভাবে আঘাত করে না, শুধু তাদের ভাবনা বদলে দেয়, তাদের স্মৃতি মুছে দেয়।
সত্যজিৎ রায় এখানে বোঝাতে চেয়েছেন যে সবচেয়ে ভয়ঙ্কর দমনপীড়ন শারীরিক নয়, মানসিক। শাসকের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের চিন্তা করার ক্ষমতাকেই দখল করে নেওয়া। আজকের দিনে নিয়ন্ত্রিত মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের মাধ্যমে এই কাজটাই তো আরও সূক্ষ্মভাবে করা হয়। ছবিটা যেন ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটাও তো একই সূত্রে গাঁথা। শাসকরা সবসময় জ্ঞানকে ভয় পায়, কারণ শিক্ষিত মানুষ প্রশ্ন করে, অন্যায়ের প্রতিবাদ করে। তাই হীরক রাজা প্রথমেই রাজ্যের সমস্ত পাঠশালা বন্ধ করে দেন। এর মাধ্যমে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তাহীন, প্রশ্নহীন একদল দাসে পরিণত করতে চান। আর ছবির ক্লাইম্যাক্স বা শেষ দৃশ্যটা, যখন সাধারণ প্রজারা একজোট হয়ে রাজার বিশাল মূর্তিটা ভেঙে ফেলে, ওটা তো এক কথায় আইকনিক। ওই মূর্তিটা শুধু পাথরের নয়, ওটা রাজার ক্ষমতা, অহংকার আর অত্যাচারের প্রতীক। প্রজারা যখন দড়ি দিয়ে টেনে সেটাকে ফেলে দেয়, তখন আসলে তারা স্বৈরাচারী শাসনের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। আর সবচেয়ে বড় আইরনি বা ব্যঙ্গের বিষয় হলো, যে স্লোগানটা দিয়ে মূর্তিটা ভাঙা হলো সেটা রাজারই তৈরি করা। এটাই তো ছবির সবচেয়ে বুদ্ধিদীপ্ত মুহূর্ত। পর্যালোচনায় এই ব্যঙ্গের দিকটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাজা নিজের মূর্তি উদ্বোধনের জন্য প্রজাদের শিখিয়েছিলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তিনি ভেবেছিলেন এটা আক্ষরিক অর্থে শুধু মূর্তির দড়ি টানার জন্য, কিন্তু সচেতন প্রজারা সেই আক্ষরিক অর্থকে প্রতীকী অর্থে ব্যবহার করল। রাজার শেখানো স্লোগান দিয়েই রাজা শাসনের পতন ঘটাল। তার মানে নিপীড়নের হাতিয়ারটাই শেষ পর্যন্ত নিপীড়িতের প্রতিবাদের ভাষা হয়ে উঠল। এক্স্যাক্টলি। এর মাধ্যমে পরিচালক দেখালেন, ক্ষমতা যখন তার নিজের তৈরি করা শব্দ বা প্রতীকের ওপর নিয়ন্ত্রণ হারায়, তখনই তার পতন শুরু হয়। ভাষা এবং স্লোগানকে যে শুধু শাসন করার জন্য ব্যবহার করা যায় তা নয়, তাকে মুক্ত হওয়ার জন্য ব্যবহার করা যায়। তাহলে সব মিলিয়ে দেখলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে হীরক রাজার দেশে শুধু একটা রূপকথার গল্প নয়, এটা ক্ষমতা ও প্রতিরোধের এক চিরন্তন আখ্যান। অভিনয়, সঙ্গীত, সংলাপ আর প্রতীকের এমন নিখুঁত ব্যবহার ছবিটাকে একটা ক্লাসিকের পর্যায়ে নিয়ে গেছে, যা শুধু বাংলা নয়, বিশ্ব সিনেমারই এক অমূল্য সম্পদ। একদমই তাই। ছবিটি আমাদের সমাজ, রাজনীতি এবং ক্ষমতার কাঠামোকে বুঝতে সাহায্য করে। এটা শুধু একটা চলচ্চিত্র নয়, এটা একটা শিক্ষাও। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের সম্মিলিত শক্তির কাছে কোনো স্বৈরাচারী শাসনই চিরস্থায়ী হতে পারে না। জ্ঞান আর একতাই হল মুক্তির সবচেয়ে বড় অস্ত্র। এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। ছবিতে দেখানো হয়েছে যে স্লোগান দিয়ে রাজা তার ক্ষমতাকে অমর করতে চেয়েছিলেন, সেই স্লোগানই তার পতনের কারণ হল। ক্ষমতার ভাষা যখন তার নিজের বিরুদ্ধেই ব্যবহৃত হয়, তখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্ষমতার কাঠামো আর নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে এটা আমাদের নতুন করে কী ভাবতে শেখায়।